দিনের সংবাদে সবাইকে স্বাগত। সাথে আছি আমি আকাশ হাসান। পররাষ্ট্রমন্ত্রী একে আবুল মোমেন বলেছেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাতে দুই দেশই একমত হয়েছে। ঢাকায় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে সারা বিশ্বের 160টিরও বেশি দেশ করোনা টিকা না পেলেও বাংলাদেশ সাধারণ মানুষের কাছে তা পৌঁছে দিতে সমর্থ হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ শুধু ভারতের কাছে না, ভারতীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিস্তা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের অবস্থানগত কোনো পরিবর্তন হয়নি। সীমান্ত হত্যা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের কারণে সীমান্ত হত্যা বাড়ছে। এ বিষয়ে ভারতের রীতি কোনো ক্রাইম, নো ক্রাইম, নো ডেথ। একদিনের ঝটিকা সফরে সকালে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। The nationwide vaccination program free of cost, very efficiently and effectively. We held the meeting in a spirit of closely collaborate and live up to the expectation of our two peoples. We look forward to the successful and fruitful visit of the Honorable Prime Minister India to Bangladesh. When I look at India-Bangladesh ties, I see enormous possibilities. I see economic possibilities. I see huge connectivity possibilities. I see a lot of people-to-people possibilities. So you can say, in a way, I am both. The idea is to both be with friends, underline the importance, and do preparations. We also ask ourselves, why is there a problem? And we know the problem. The problem is because of crime. So our shared objective should be a no crime, no death border. And I'm sure if we can get it right, no crime, no death, I'm sure we can together address this problem effectively. We have a meeting of our Water Resources Secretary very soon. So I'm sure they will be discussing it further. I think you all know the Government of India's position. That position has not changed. প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের মরদেহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ আনা হয়। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও শ্রদ্ধা জানান। এর আগে গত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। এইচ.টি. ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেন। এরপর ঢাকায় দুপুর 1:30টায় নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বশেষ বাদাসর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে বনানীতে দাফন করা হবে তাকে। এইচ.টি. ইমাম সাহেবের বর্ণাঢ্য জীবন, মেধা শ্রম দিয়ে তিনি সরকারকে যেমন সমর্থন করেছেন, তেমনি করে তিনি দেশের অনেক কাজ করেছেন। আওয়ামী লীগের প্রচার সেলের দায়িত্ব পালন করেছেন। তিনি হাসপাতালে যাওয়ার মুহূর্ত পর্যন্ত সক্রিয় ছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনারে এখন সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। সেখানে আছেন সহকর্মী ঈশা আলী জয়। জয়, এখন কারা শ্রদ্ধা জানাচ্ছেন, বিস্তারিত জানাবেন। আকাশ, আপনাকে জানিয়ে রাখতে চাই যে দুপুর 1:30টায় এইচ.টি. ইমামের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনা হলে কিন্তু মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের সামরিক সচিবরা সর্বপ্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান এইচ.টি. ইমামের মরদেহে, এবং এরপরে আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন এবং ব্যক্তি পর্যায়েও কিন্তু তাকে শ্রদ্ধা জানানো হয়, এবং সেই শ্রদ্ধা নিবেদনের পালা কিন্তু এখনো চলছে। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মানুষের আগমন ঘটেছে এবং তারা একে একে শ্রদ্ধা জানাচ্ছেন। আকাশ, আপনি জানেন যে এইচ.টি. ইমাম শুধু প্রধানমন্ত্রীর উপদেষ্টাই ছিলেন না, তিনি কিন্তু আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং আওয়ামী লীগের যেই প্রচার সেল রয়েছে তারও চেয়ারম্যানের ভূমিকা পালন করছেন। তো এই মুহূর্তে আমি আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। জনাব আমিনুল ইসলাম, আপনি একটু বলবেন যে একজন
প্রবীণ রাজনীতিক এবং আওয়ামী লীগের একজন উপদেষ্টার মৃত্যুতে আসলে আপনার দল কিভাবে ক্ষতিগ্রস্ত হলো কিনা? আমি অত্যন্ত শোকের সাথেই, গভীর শোকের সাথেই একটা কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এস টি ইমামের মৃত্যু শুধু দল ক্ষতিগ্রস্ত হবে তা নয়, সারা জাতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সত্যিকার অর্থেই এই ক্ষতি পূরণ করা অনেক অনেক কঠিন একটি কাজ। আমি অনেক আগের থেকে ওনাকে চিনলেও 2016 সাল থেকে তার সাথে আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক হিসেবে কাজ করে এসেছি। আমি অবাক হয়ে তাকিয়েছি, অবাক হয়ে দেখেছি এই বয়সে তিনি কিভাবে নিয়মানুবর্তিতার মাধ্যমে, একটা আইন শৃঙ্খলার মাধ্যমে প্রত্যেকটি কাজ দক্ষতার সাথে সম্পাদন করতেন অত্যন্ত সুচারুরূপে। আমি নিশ্চিত করে বলতে পারি এরকম একজন সুদক্ষ সংগঠক ব্যক্তিত্ব আরেকজন বাংলাদেশে জন্মগ্রহণ করা অত্যন্ত কঠিন হবে। আমি আজকে মহান রব্বুল আলামিনের দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবার যেন এই শোক সইতে পারে সেই শক্তি কামনা করি। আপনাকে ধন্যবাদ। আপনি শুনছিলেন আকাশ যে এইচ টি ইমামের মৃত্যুতে আসলে শুধুমাত্র দলের নয়, দেশের জন্য এক ধরনের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করছিলেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক। তো সর্বশেষ যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে প্রবীণ এই রাজনীতিকের প্রতি কিন্তু সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আকাশ। ধন্যবাদ আপনাকে। দর্শক, শালী জয় যুক্ত ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অগ্রগতি কেউ থামিয়ে রাখতে পারবে না। গবেষক এবং বিজ্ঞান শিক্ষার্থীদের ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার পাশাপাশি গবেষণাকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। শালী জয়ের রিপোর্ট। ব্রেইন ইমাজিন। জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের গবেষক, শিক্ষক, বিজ্ঞানী ও বিজ্ঞান শিক্ষার্থীদের দেয়া হয় বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং এনসিটি ফেলোশিপ। করোনা বাস্তবতায় এবছর ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ফেলোশিপের অর্থ গবেষকদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থে পরিচালিত গবেষণা যেন জনকল্যাণে লাগে তা গবেষকদের নিশ্চিত করতে হবে। আমরা যে ফেলোশিপ দিচ্ছি বা অর্থ বরাদ্দ করেছি, এটা কিন্তু জনগণেরই অর্থ, কাজে তার জন্য জনগণের কল্যাণে লাগে, জনগণের কল্যাণেই যেন সেটা কাজে লাগে, সেই দিকটা বিশেষ করে দৃষ্টি দিয়ে আপনাদের গবেষণা কাজ আপনারা চালিয়ে যাবেন। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর, কিন্তু কৃষি আমাদের প্রয়োজন, কৃষিকে আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ করা। আমাদের জনসংখ্যা বেশি, কৃষি উৎপাদনের জায়গা কম, কিন্তু সেটাকে আমরা ব্যবহার করে আমাদের দেশে কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। কাজে সেটা মাথায় রেখেই আমাদেরকে গবেষণা আরো জোর দিতে হবে। আলোচনায় উঠে আসে বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, সফলভাবেই করোনা সংক্রমণ মোকাবেলা করেছে বাংলাদেশ। আমরা 2100 সাল ডেল্টা প্ল্যান করে দিয়েছি, কারণ বাংলাদেশ একটা বদ্বীপ। এই ডেল্টা অঞ্চল একদিকে যেমন জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করা, মানুষকে রক্ষা করা, অপরদিকে আমাদের উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখা। কারণ এই ছোট ভূখণ্ডটাকেই এমনভাবে তৈরি করে দেওয়া যে প্রজন্মের পর প্রজন্ম যেন সুন্দরভাবে বাঁচতে পারে, উন্নত জীবন পায়। কাজে আমি মনে করি যে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আর করোনা ভাইরাস যখন পারে নাই, তখন আর কেউ পারবে না। প্রধানমন্ত্রী জানান, জ্ঞানের নানান ক্ষেত্র চর্চার জন্য সারা দেশে বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, চিকিৎসা সহ বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের আটক ছাত্র নেতাদের মুক্তিও চেয়েছে দলটি। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মুক্তির দাবি করে তিনি বলেন, এই সরকার ভোটের সরকার নয়, এরা নির্বাচিতও নয়। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। লেখক মুশতাক আহমেদ ও সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ড দোষীদের বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যতজনকে গ্রেফতার করা হয়েছে তাদের সকলের মুক্তি দাবি করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দেওয়ার কারণে আটক করে রেখেছেন, তাকে অবিলম্বে মুক্তি দিন। অবিলম্বে পদত্যাগ করে
একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। প্রায় 10 মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। বৃহস্পতিবার বেলা 12:15টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কিশোরকে মুক্তি দেওয়া হয়। 12:30টার দিকে তিনি একটি সাদা রঙের গাড়িতে চড়ে কারাগার এলাকা ত্যাগ করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এর জেল সুপার আব্দুল জলিল মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জেল সুপার জানান, আহমেদ কবির কিশোরের জামিনের কাগজ সকাল 11টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে তার যাচাই বাছাই শেষে কিশোরকে মুক্তি দেওয়া হয়। এর আগে কিশোরের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি এম এ নায়তুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিনাদেশ দেন। ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট কিশোরকে গত বছরের মে মাসে আটক করে র্যাব। লেখক মুশতাক ও কার্টুনিস্ট কিশোর 6 বার জামিন আবেদন করলেও জামিন পাননি তারা। সর্বশেষ গত 24 ফেব্রুয়ারি ফের জামিন আবেদন নাকচ হয় তাদের। এর পরদিনই কারাগারে মৃত্যু হয় মুশতাকের। এর পরিপ্রেক্ষিতে দেশব্যাপী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি উঠেছে। গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে আপনি যে স্যাক্লো নামের ওষুধ খান তা কি আসল ব্র্যান্ডের, কিংবা একই রোগের অ্যান্টাসিড সিরাপ ভেজাল নয় তো? বাজারে এমন চাহিদা সম্পন্ন বেশ কিছু ওষুধ নকল করে কোটি টাকা হাতে নিয়েছে বিশেষ একটি চক্র। আছে ইউনানি ওষুধের লাইসেন্স নিয়ে এলোপ্যাথি ওষুধ বানানোর হিরিকো, মেশাচ্ছে রং ও ঘন চিনি। এসব ওষুধই ছড়াচ্ছে অলিগলি কিংবা প্রত্যন্ত অঞ্চলের ফার্মেসিগুলোয়, যা স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে ভোক্তাদের। সেলিম খানের ছবিতে চিকিৎসা খাতের অসঙ্গতি নিয়ে ধারাবাহিক রিপোর্টের 2য় পর্বে এ অনুসন্ধান ফখরুল ইসলামের। ওষুধ জীবন রক্ষা করে, মানুষকে মুক্তি দেয় অসুস্থতা থেকে। রোগ সংক্রমণের ব্যাপকতায় বেশ কিছু ওষুধের চাহিদাও বাজারে বেশ। গ্যাস্ট্রিক, প্রেশার, ডায়াবেটিস, কিডনি রোগের ওষুধ অন্যতম। অতি মুনাফার লোভে এইসব ওষুধই নকল করছে জালিয়াত চক্র। নিউজ 24 এর অনুসন্ধান সাভারের এই কারখানায়। বাজারের চাহিদাবহুল অমিপ্রাজল গ্রুপের গ্যাস্ট্রিকের ওষুধটি গোপনে মোড়ক নকল করে বানাচ্ছে কারখানাটি। এই ক্যাপসুলটি শুধু আমরা মাঝে পাচ্ছি এখন আর কি। তাও আজকে আমি একটু অল্প করে আনি, ওই মালটা করে বসে থাকতে হয়। রোগ থেকে মুক্তি পেতে মানুষ বিশ্বাস করে অমিপ্রাজল গ্রুপের যে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকেন সেটি বানানো হচ্ছে এই কারখানায় মোড়ক নকল করে। নকল এই ওষুধ খেলে কতটা উপকৃত হবেন সাধারণ ভোক্তারা, যেটি আবার একটি চক্রের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে সারা দেশের ফার্মেসিগুলোতে। শুধু সাভারেই নয়, দেশে ওষুধের সবচেয়ে বড় বাজার মিটফোর্ডেও অসাধু চক্র অতি লোভে জীবন রক্ষাকারী ওষুধটি ভেজাল করতে ছাড়েনি। এখানে অমিপ্রাজল গ্রুপের এই স্যাক্লো নকল করছে জালিয়াত চক্র। ওষুধটির হালকা প্রিন্টের মোড়ক দেখেই বোঝা যায় নকলের চিহ্ন। শুধু স্যাক্লো নয়, নকল করছে এমন আরও বহু ব্র্যান্ডের ওষুধ। নকলের পাশাপাশি সাভারের এই ইউনানি লাইসেন্সধারী কোম্পানিটি ক্ষতিকর রং ও নিষিদ্ধ ঘন চিনি মিশিয়ে বানাচ্ছে অ্যালোপ্যাথি ওষুধ। ক্যাপসুল বানাতেও বেশ দক্ষ কোম্পানিটি। পাশের আরেক ইউনানি কোম্পানি তো অ্যান্টাসিড সিরাপ সহ বানাচ্ছে নানা রকমের ওষুধ। এটা কালার, এটা স্যাকারিন, আর এগুলো প্রিজারভেটিভ। এটা কি জিনিস? এটা কালার। এই কালার কি ব্যবহার করা ঠিক? এটা না, করছেন না, ইউজ করা কি ঠিক হচ্ছে না, সেকেন্ড ইউজ করা ঠিক না। এটা স্যার আমরা শুধু এইটুকুই জানি স্যার, যেটা এরিসিড গ্যাসের কাজ করে, কিন্তু এটা কি স্যার এলোপ্যাথিক ইউনানিতে চলে কিনা এই বিষয়ে স্যার আমার কোনো ধারণা নাই। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় অভিযানে ভেজাল ওষুধ সিন্ডিকেটের একাধিক সদস্যকে আটক করে। যৌথ অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদপ্তরও। ওষুধ প্রশাসনের পরিসংখ্যান বলছে গত 1 বছরে ভেজাল ওষুধ প্রস্তুতের দায়ে জেল দিয়েছে 57 জনকে। এই সব নকল ভেজাল ঔষধ, যেখানে সন্দেহভাজন ঔষধ, আনরেজিস্টার্ড ঔষধ কিংবা ফুড সাপ্লিমেন্ট জাতীয় ওষুধ থেরাপিটিক ক্লেম করে, এইসব বিষয়গুলোর জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। নামি দামি ব্র্যান্ডের ওষুধটা করার চেষ্টা করি, এই সাধারণত আমাদের অবজারভেশন। আমরা এটা থেকে আমাদের জিরো টলারেন্স। ভেজাল ওষুধে স্বাস্থ্য ঝুঁকিতে ভোক্তারা, তাই ভেজাল ওষুধ ও বাড়তি দামের বিরুদ্ধে জোরদার অভিযানের দাবি তাদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সড়কটি হতে পারে রাজধানীর উত্তরা থেকে মিরপুরের যোগাযোগের অন্যতম সহজ মাধ্যম, কিন্তু পরিকল্পনার অভাবে তাই এখন পড়ে আছে চরম অবহেলায়। ঢাকার ভেতরে বাইরে যখন তৈরি হচ্ছে নিত্য নতুন রাস্তা, তখন শুধুই ভোগান্তির অপর নাম উত্তর সিটির 52 নম্বর ওয়ার্ডের বাউনিয়া রোড। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাজধানী ঢাকার বাউনিয়া
দেশের প্রধান বিমানবন্দরের রানওয়ের একপাশেই এলাকাটির অবস্থান। শুধু তাই নয়, এই সড়কই উত্তরা মডেল টাউনকে যুক্ত করেছে অন্যতম প্রধান শহর মিরপুরকেও। এলাকাটি এখন ঢাকা উত্তর সিটির সম্প্রসারিত 52 নম্বর ওয়ার্ড, যার বেশিরভাগ রাস্তার চিত্রই এমন। সংস্কারের ব্যাপারে আসলে সিটি কর্পোরেশন বা স্থানীয় কাউন্সিলের ভূমিকা কতটুকু দেখছেন? বললো তো এটা 60 ফিট করে নিবে, বলতেছে তো শুনতেছি। কত নেতাই তো দেখি, কিন্তু ইলেকশনের সময়, কিন্তু পরে আর দেখি না। বিশেষ করে বাউনিয়া, বটতলা, পশ্চিমপাড়া ও পাবনার টেক এ রাস্তাগুলো সংস্কারের অভাবে জায়গায় জায়গায় তৈরি হয়েছে ছোট বড় গর্ত, আর তাতেই হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। এই রাস্তা ভোগান্তি প্রচুর, বৃষ্টি হলে চলাফেরা যায় না, অ্যাক্সিডেন্ট করে রিক্সা উল্টা যায়। ভাঙ্গা রাস্তা, কঠিন অবস্থা, ও গাড়ি চালানোর কোনো উপযোগী নাই। কষ্ট লাগে না, গাড়ি পাতি ভাঙে, এটা ভাঙে, ডেলি গাড়ি কাজ করাইতে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তায় কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই, ফলে বর্ষায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমে থাকে হাঁটু পানি। বর্ষার সময় পানি জমে যায়, বৃষ্টি হলে তো পানি বের হয় না। কেমন রাস্তা হয়েছে, সংস্কার করা হচ্ছে না। না অত হইতাছে না। আমাদের এই রাস্তাটা মাননীয় প্রধানমন্ত্রী যেন খুব দ্রুত আমাদের এই রাস্তাটা যেন একটু ঠিক করে দেয় ভাইয়া। এছাড়া রাস্তার বেহাল দশায় এলাকার ব্যবসা বাণিজ্যেরও অবস্থা মন্দা। ভাড়াটিয়া না পাওয়ায় বিলাসবহুল বাড়িগুলো পড়ে আছে ফাঁকা। এদিকে আগামী এপ্রিল-মে মাসের মধ্যে রাস্তা উন্নয়ন ও ড্রেন নির্মাণের কাজ শুরু করবেন বলে জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের ঠিকাদার নিয়োগ থেকে শুরু করে এটা বাংলাদেশ সেনাবাহিনী কাজের প্রস্তুতি। আপনি জানেন যে এখানে রাস্তাঘাটগুলো বড় করতে হবে, ভূমি অধিগ্রহণের প্রশ্ন আছে। আমরা আশা করছি যে এপ্রিল-মে এরকম সময় আমাদের কাজ শুরু হবে। তবে আর প্রতিশ্রুতি নয়, এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান চান ভুক্তভোগীরা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম কারাগারে এক হাজতিকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় চট্টগ্রাম জেল সুপার ও ব্যবসায়ী রতন কান্তি নাথ সহ 4 জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। এদিকে প্রতারণা মামলা থেকে মঙ্গলবার জামিন পেলেও চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাজতি রূপম কান্তিনাথ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকলেও কারা কর্তৃপক্ষ তা অস্বীকার করছে। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম কারাগারে রূপম কান্তিনাথ নামে এক হাজতিকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে হত্যা চেষ্টার অভিযোগে সম্প্রতি আদালতে মামলা করেছে ভুক্তভোগীর স্ত্রী ঝর্ণা রানী দেবী। এ মামলায় জেল সুপার, ব্যবসায়ী রতন কান্তিনাথ সহ 4 জনকে আসামি করা হয়েছে। রূপমের স্ত্রী জানান, 2018 সালে রূপমের বিরুদ্ধে প্রতারণা মামলা করেন ব্যবসায়ী রতন। কিছুদিন জামিনে থাকলেও 2020 সালের ডিসেম্বরে আবারও গ্রেপ্তার হন রূপম। ইচ্ছার বিরুদ্ধে সম্মতি আদায় করতে না পারায় কারা কর্তৃপক্ষ ও বাদী পক্ষের যোগ সাজসেই এই হত্যা চেষ্টা করা হয়েছে এমন দাবিও তার। সকালবেলা আমাকে ফোন করে জানানো হয় যে আপনার হাজব্যান্ড খুব অসুস্থ, আপনি মেডিকেলে আসেন। আমি এসে দেখি ও কথা বলার তো শক্তি নাই, ওর সমস্ত শরীরে আঘাতের দাগ। এখন ও আর কি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাদীর আইনজীবী জানান, গেল 25 ফেব্রুয়ারি কারা কর্তৃপক্ষ রূপমকে অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করলে অমানবিক নির্যাতনের ঘটনা জানতে পারেন তার স্ত্রী। বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন রূপম। তবে মঙ্গলবার অসুস্থতার কারণে রূপমকে জামিন দেন আদালত। তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি চান আইনজ্ঞরা। তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, বিভিন্নভাবে তারে নির্যাতন করে হত্যার চেষ্টা করা হয়েছে। 2টা বিষাক্ত ইঞ্জেকশন পুশ করেছে। যদি কারা কর্তৃপক্ষ যদি কোনো অন্যায় কাজ করে থাকে এবং সেটা যদি তদন্তের মাধ্যমে যদি জানা যায় যে সে এই কাজটা করেছে, কোনো আসামির প্রতি বল প্রয়োগ করা হয়েছে, তাহলে নিশ্চয়ই তিনি আইনের আওতায় আসা উচিত। অবশ্য রূপমকে নির্যাতনের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে কারা কর্তৃপক্ষ। মারের দাগ নাই, ও দাগ হলো মারের না, ওগুলো হচ্ছে যে উনি হয়তো পড়ে গেছেন, সেই দাগ হতে পারে, বা আগের ওনার কোনো দাগ আছে কিনা আমাদেরও জানা নাই যে তার আগের কোনো দাগ ওগুলো কিনা। কারাগারে হাজতিকে নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান রূপমের পরিবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনের সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দিনের সংবাদে। বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকাদান অব্যাহত থাকলেও 24 ঘন্টায় আবারও বেড়েছে কোভিড-19 সংক্রমণ। একদিনে 4,40,000-এর বেশি আক্রান্ত ও 10,000-এর অধিক প্রাণহানি হয়েছে বিশ্বজুড়ে। টানা 2 দিন সর্বোচ্চ করোনা রোগীর মৃত্যু দেখেছে ব্রাজিল। সংক্রমণের মধ্যেই যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্তে নাগরিকরা জানিয়েছেন নেতিবাচক প্রতিক্রিয়া। এদিকে ব্রিটিশ করোনার রূপটির বিরুদ্ধে ভারতের টিকা 81% কার্যকর বলে দাবি করেছে ভারত বায়োটেক।
নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। বাইডেন প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসে করোনার বিধিনিষেধ শিথিল ও বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের নির্দেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে টেক্সাস কর্তৃপক্ষ। তবে এই পদক্ষেপকে মারাত্মক ভুল বলেই মন্তব্য করছেন বাসিন্দারা। খুব তাড়াহুড়োভাবে নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত। জানি না কি হবে ভবিষ্যতে। এখনো তো ভ্যাকসিন নেয়নি অনেকেই। ভাইরাসটা ক্রমেই রূপ বদল করছে। মানুষের দেহে সেটা কেমন প্রভাব ফেলবে তা এখনো অজানা। বুধবার নিউ ইয়র্কে সদ্য অনুমোদিত জনসন অ্যান্ড জনসনের টিকার প্রয়োগ শুরু হয়েছে। একই দিনে ভ্যাকসিনটির ডোজ নিয়েছেন আইওয়ার গভর্নর কিম রেনল্ডস। মহামারী ঠেকাতে বড় আরেকটি টিকাদান কেন্দ্র চালু হয়েছে ফ্লোরিডায়। নতুন ভ্যারিয়েন্টের করোনা ছড়িয়ে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাজিল। টানা দুদিন রেকর্ড সর্বোচ্চ প্রাণহানি হয়েছে দেশটিতে। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। এরই মধ্যে সাও পাওলোতে জারি হয়েছে রেড অ্যালার্ট। তবে আর্জেন্টিনায় করোনার বিধিনিষেধ শিথিল হবার পর পুনরায় সিনেমা হলগুলো খুলে দিয়েছে কর্তৃপক্ষ। জার্মানিতে লকডাউনের সময়সীমা মার্চের 28 তারিখ পর্যন্ত বাড়ালেও বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে সরকার। এদিকে ভারত বায়োটেক দাবি করছে তাদের উদ্ভাবিত করোনার ভ্যাকসিনটি যুক্তরাজ্যের করোনার রূপের বিরুদ্ধেও 81% কার্যকর। তৃতীয় ও চূড়ান্ত ধাপের পরীক্ষার ফলাফল প্রকাশ করেই এসব তথ্য জানিয়েছে সংস্থাটি। বুধবার পেরুতে পৌঁছেছে ফাইজার বায়োএনটেকের টিকার 50,000 ডোজের প্রথম চালান। একই দিনে জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচির আওতায় 8 লাখের বেশি ডোজ হাতে পেয়েছে সুদান। নিবির আমিন, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। আবারও স্বাগত সংবাদে। আন্তর্জাতিক মিয়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধী চলমান বিক্ষোভের মৃত্যুর মিছিল ক্রমে বড় হচ্ছে। দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল লক্ষ্য করে পুলিশের গুলিতে 38 জনের মৃত্যুর খবর মিলেছে। বিক্ষোভ শুরুর পর একদিন এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। জাতিসংঘ এই ঘটনাকে রক্তক্ষয়ী দিন হিসেবে আখ্যা দিয়েছে। সংকট সমাধানে প্রতিবেশী দেশগুলো সংযমের আহ্বান জানানোর একদিন পর এই ঘটনাটি ঘটল। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্রা। বৃহস্পতিবারও রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে হাজার হাজার মানুষ। পুলিশের হামলায় নিহতদের মরদেহ নিয়ে প্রতিবাদ মুখর আন্দোলনকারীরা। মিয়ানমারের সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে একদিনে অর্থাৎ বুধবারই নিহতের ঘটনা ঘটেছে সর্বোচ্চ। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর নির্বিচারে হামলায় এদিন দেশটিতে সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের দূত ক্রিস্টিনা শার্নার বার্গেনার বলেছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে হতবাক করা ফুটেজ সামনে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিক্ষোভকারীদের উপর রাবার বুলেট ও তাজা গুলি চালানো হয়েছে। এদিকে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর দমন পীড়ন জোরদার হতে থাকায় দেশটির পরিস্থিতি নিয়ে আবারও বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।